আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার তোমাদের? তো আমাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু বলো তো। যদি সব কিছু ঠিকঠাক থাকে একটু ক্লিয়ার বলো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা। ঈদ তোমাদের কেমন কাটলো? আশা করি সকলের ঈদ ভালোই কাটছে। তো এবার একটু পড়াশোনায় ব্যাক করতে হবে, কারণ সামনে আমাদের সেমিস্টার ফাইনাল। আগের চেয়ে এখন একটু দ্বিগুণ স্পিডে পড়াশোনা করতে হবে। ভাই শেয়ার করে দিছে। ভালোই কাটছে। এবার একটু পড়াশোনায় ব্যাক করতে হবে, কারণ সামনে আমাদের সেমিস্টার ফাইনাল। আগের থেকে দ্বিগুণ পড়াশোনা করতে হবে। তো তোমরা তোমাদের পরিচিত বন্ধুদেরকে একটু দ্রুত মেনশন দাও, আমরা ক্লাসটা খুব দ্রুত স্টার্ট করব। অনেকদিন পরে ক্লাস। জি ভাইয়া, অনেকদিন পরে ক্লাস। আবু সুফিয়ান, আমার ফোন। না না, ফোন দেন আপনার ফোনে। একটু পরিচিত বন্ধুদের মেনশন দাও। এই গ্রুপে তোমাদের যাদের যারা এই গ্রুপে তোমাদের যে যে পরিচিত বন্ধু আছে তাদেরকে একটু মেনশন দাও, আমরা ক্লাসটা খুব দ্রুত স্টার্ট করব। আমি একটু দেখি। দেখো, ঈদ সবার কেমন কাটলো? ভাইয়া কেমন আছেন? সুফিয়ান বলছে, আছি আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আমাদের ঈদ সবার কেমন কাটলো? আশা করি তো ঈদ সকলের ভালো কাটার কথা। তো সামনে সেমিস্টার ফাইনাল, এখন একটু পড়াশোনায় বেশি জোর দিতে হবে। আগের চেয়ে দ্বিগুণ স্পিডে পড়াশোনা করতে হবে। আগের মতো চললে এখন চলবে না। একটু সকলে চলে আসো, আমরা ক্লাসটা খুব দ্রুত স্টার্ট করব। ভাই ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো কাটছে ঈদ। ব্যাগের মধ্যে হলো। তো দেখো, আমরা ক্লাসে চলে যাই। তো আজকে আমরা ফিজিক্সের 8 এবং 9 এই দুটো চ্যাপ্টার, আজকে আমরা এই দুটো চ্যাপ্টার ক্লোজ করব। এই দুটো চ্যাপ্টারের লেকচার পড়ব। তো চলো শুরু করে দিই। দেখো, চ্যাপ্টার 8-এর নাম হচ্ছে ভাইয়া কাজ, ক্ষমতা, শক্তি, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি। একটু সরি ভাইয়া, মার্কারের সমস্যা। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, বিকজ এই চ্যাপ্টারটা আমরা এসএসসিতে পড়ে আসছি। এই চ্যাপ্টারে যে প্রমাণ আছে, একটা ইম্পর্টেন্ট প্রমাণ আছে, এই প্রমাণটা এসএসসির বেসিক দিয়ে পড়াশোনা করা যাবে। এখানে নতুন কিছু কোনো শিখতে হবে না। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, এসএসসির বেসিক দিয়ে এই চ্যাপ্টারটা করা যাবে। তো চলো শুরু করে দিই। আমি শুরুতে প্রথমে কাজ, ক্ষমতা, শক্তি এই রাশিমালাগুলোকে একটু তোমাদের রিভিশন দিয়ে নেই, এরপর আমাদের মেইন যে ইম্পর্টেন্ট যে প্রমাণটা আছে এই প্রমাণের দিকে আমরা ফোকাস করি। তো চলো শুরু করে দিই ভাইয়া। দেখো, কাজ যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়ার্ক,
WORK, ওয়ার্ক। তো কাজ বা ওয়ার্ক কি? তো ধরো ভাইয়া আমি এখান থেকে যাত্রা শুরু করে আমাদের কলেজে গেলাম, ওইখানে যে পড়াশোনা করলাম, এরপর আমি মেশিন শপে গেলাম, ওইখানে যে মেশিন শপ পরিদর্শন করলাম, এরপর ক্যান্টিনে গেলাম, ক্যান্টিনে যে নাস্তা পানি খেয়ে আবার এখানে ফিরে আসলাম। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আমি কতটুকু কাজ করছি, তুমি বলবো ভাইয়া অনেক কাজ করছেন, বাট ফিজিক্সের ভাষায় আমি কিন্তু কোনো কাজও করিনি। তো ফিজিক্সের ভাষায় আমি কিন্তু কোনো কাজ করিনি কেন? আমরা এসএসসি শিখেছি যে কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু বল ইনটু সরণ। তো দেখো ভাইয়া আমি এখান থেকে যাত্রা শুরু করছি, যাত্রা শুরু করে এইটা হচ্ছে আমাদের কলেজ, এই কলেজে গেছি। এই কলেজ থেকে আমাদের মেশিন শপ একটু সামনে, কলেজের ভিতরে আছে, তো মেশিন শপ পরিদর্শন করতে গেছি, মেশিন শপ দেখছি, মেশিন শপে আমার কাজপাতি করার পর এরপর আমি চলে গেছি আমার ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে। তো ক্যান্টিনে খাওয়া দাওয়া করার পর আমি আবার ব্যাক করলাম আবার আমার এই গন্তব্যের স্থলে, বা আমি এই জায়গায় আবার ব্যাক করলাম। তাহলে দেখো ভাইয়া আমার এখানে যাত্রা বিন্দু কোনটা? এই যে এইখানে, এই আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আমার যাত্রা বিন্দু। তো এটা হচ্ছে এই পয়েন্ট দ্বারা প্রকাশ করলাম এই যাত্রা বিন্দুকে। তো এই যাত্রা বিন্দু থেকে আমি যাত্রা শুরু করছি, ঘুরে 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 আমি আবার এই বিন্দুতে আসছি। এটা হচ্ছে আমাদের যাত্রার শেষ বিন্দু, এইটাই হচ্ছে আমাদের যাত্রার শেষ বিন্দু। তাহলে আমি তোমাকে যদি বলি যে আমার স্মরণের ভ্যালু কতটুকু, বলো তো দেখি স্মরণের ভ্যালু কতটুকু হবে? স্মরণের ভ্যালু হবে 0। কেমনে 0? স্মরণের ডেফিনিশনে বলতেছে যে একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক পথ। তো আমি এখান থেকে যাত্রা শুরু করছি, আমি আবার এইখানে ফিরে আসছি, তাহলে আমার মধ্যবর্তী সরলরৈখিক পথের ভ্যালু কত? 0। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? 0। তো মধ্যবর্তী পথের ভ্যালু বা স্মরণের ভ্যালু যেহেতু 0, আমি এটা এখন যদি কাজের ফর্মুলায় ফেলে দেই, W ইজ ইকুয়াল টু বল ইনটু স্মরণের ভ্যালু 0, তাহলে কাজের পরিমাণ কতটুকু পাবো আমরা? 0। তার মানে আমি ফিজিক্সের ভাষায় কোনো কাজ করি নাই, যাই এটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দিলাম। তাহলে ফিজিক্সের ভাষায় ভাইয়া কাজ জিনিসটা কি? চলো এটা একটু আমরা আইডেন্টিফাই করি যে ফিজিক্সের ভাষায় কাজ জিনিসটা কি, এটা একটু আমরা শিখে আসি। তো ফিজিক্সের ভাষায় কাজ হচ্ছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি সরণ ঘটে তবে বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। তাহলে কাজ কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে ফলে যদি সরণ ঘটে তবে বল ও বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। তো ফিজিক্সের ভাষায় কাজ জিনিসটা কি ভাইয়া? একটা বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি সরণ ঘটে তবে বল এবং বলের দিকে সরণের গুণফলকে কাজ বলে। তো ধরো ভাইয়া এটা হচ্ছে আমাদের একটা বস্তু আছে, এইটা হচ্ছে বস্তু, এই বস্তুর উপর আমি F পরিমাণ বল এই বরাবর অ্যাপ্লাই করলাম। তো যার ফলে যেহেতু বল অ্যাপ্লাই করছি, যার ফলে বস্তুটার সরণ ঘটলো, এতটুকু পরিমাণ সরণ ঘটছে, এই সরণটাকে আমি S দ্বারা প্রকাশ করলাম। S পরিমাণ সরণ ঘটছে এই দিক বরাবর। তো এখন যদি তোমাকে কাজ নির্ণয় করতে বলি তুমি কি করবা? কাজ W সমান, কাজকে W দ্বারা প্রকাশ করা হয়, কাজ W সমান কি ভাইয়া? বল ও বলের দিকে সরণের গুণফল। আমি লিখে দিতেছি যে কাজ, এই সংজ্ঞানুসারে কাজের সূত্র আমরা পাই যে কাজ W সমান, কাজ সমান বল ও বলের দিকে সরণের গুণফল। বল গুণন বলের দিকে সরণ, বলের দিকে সরণ। তো কাজকে W দ্বারা প্রকাশ করা হয়। এই বস্তুর উপর তুমি কতটুকু বল প্রযুক্ত করছো ভাইয়া? F পরিমাণ আমরা বল প্রযুক্ত করছি, গুণন বলের দিকে সরণ। দেখো বলের দিকে কতটুকু সরণ ঘটছে? S পরিমাণ। দেখো বলের দিক কোন বরাবর? এই বরাবর। বস্তু সরণ কোন বরাবর ঘটছে? এই বরাবর। দেখো বলের দিক দিয়ে বরাবর, সরণও ঘটছে ওই বরাবর। তাহলে কাজ সমান বল ইনটু বলের দিকে সরণ, বল ইনটু বলের দিকে সরণের পরিমাণ হচ্ছে S। তাহলে কাজ W সমান কি দাঁড়াইলো? FS। এইটা হচ্ছে ভাইয়া কাজের ফর্মুলা, এইটা হচ্ছে এখানে আমাদের কাজের ফর্মুলা। তাহলে আশা করি কাজের এই ফর্মুলা আমাদের কাছে ক্লিয়ার, এই ফর্মুলা আমাদের কাছে ক্লিয়ার। রাবিয়া বর্ষি বলছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তো চলো আমরা একটু এবার সামনের দিকে আগাই। দেখো ভাই, এইটা হচ্ছে একটা কাজের ফর্মুলা। তো তোমাদেরকে আর একটা ফর্মুলার দিকে নিয়ে যাই, পরিচিত করে দিই। দেখো ভাইয়া, এইটা হচ্ছে আমাদের একটা বস্তু। এই বস্তুটার উপর এফ পরিমাণ আমি এই বরাবর বল অ্যাপ্লাই করছি। তো বস্তুটার সরণ এই বলের দিকে না ঘটে এই দিক বরাবর এস পরিমাণ সরণ ঘটলো। এইটা ধরো এক্স অক্ষ, এই এক্স অক্ষের সাথে থিটা কোণ করে সরণ ঘটলো বস্তুটার। তো সেক্ষেত্রে কাজ কিভাবে তোমরা বের করবা? তো সেক্ষেত্রে কাজ আমরা জানি, কাজ ডাব্লিউ সমান বল ইন্টু সরণ এস। তো এই ফর্মুলা ইউজ করব, এটা দিলে কাটা দেবে 100%। কেন, তুমি এখানে কি ভুল করছো বলো তো দেখি? কাজ সমান আমি কি বলছি, বল ইন্টু বলের দিকে সরণ নিতে হবে। তো দেখো, এটা হচ্ছে বল, সরণটা কি বলের দিকে? একটু চিন্তা করো তো, বলের দিক হচ্ছে এই দিক বরাবর, বাট সরণের দিক হচ্ছে অন্য দিক বরাবর, এই দিক বরাবর। তো সরণটা তো বলের দিকে হইলো না, তাহলে তোমাকে কি করতে হবে ভাইয়া? এখানে বলের দিকে সরণ বের করে নিতে হবে। তো বলের দিকে সরণ আমরা কিভাবে বের করতে পারি? এটা কিন্তু আমি ভেক্টরের উপাংশ বিভাজনে বলছিলাম, সার্কুলার মোশন বা বৃত্তাকার গতি চ্যাপ্টারে বলছিলাম উপাংশ বিভাজন। তো এই উপাংশ বিভাজনের মাধ্যমে আমাদের বলের দিকে সরণ নিতে হবে। তো এখানে বলের দিকে সরণ কোনটা? দেখো, বলের দিকে সরণ কতটুকু? এই যে এতটুকুই হচ্ছে আমাদের বলের দিকে সরণ। বল এই দিক বরাবর, সরণ এই দিক বরাবর নিতে হবে। এইটা হচ্ছে আমাদের বলের দিকে সরণ। এইটা আমাকে বের করতে হবে। এই এতটুকু আমরা কিভাবে বের করতে পারি? এটা আমরা উপাংশ বিভাজনের মাধ্যমে বের করতে পারবো। আমি কিন্তু শিখাইছিলাম। এটা যদি এস হয়, এটা হচ্ছে এস, এস বা সরণ ভেক্টর। এইটা দেখো এক্স অক্ষ বা ভূমির সাথে থিটা কোণ করে আনত আছে, তাইলে এই এস এর ভূমি বরাবর বা এক্স অক্ষ বরাবর উপাংশটা হবে ওই এস এর সাথে শুধু কস থিটা গুণ করে দিবা, তাহলে তুমি ভূমি বরাবর উপাংশটা পেয়ে যাবা। তাহলে তুমি ভূমি বরাবর উপাংশ পেয়ে যাবে। একটু মুছে দেই, একটু ভালো করে লিখে দেই, এস কস থিটা। একটা সমস্যা দেখা দিতেছে, এস কস থিটা। তো এইটা এস কস থিটা কই আসলে, একটু তোমাদেরকে রিভিশন দিয়ে নেই, একটু মনে করে দেই যে এস কস থিটা নট কই থেকে আসলে, এটা কিভাবে আসে। এটা কিন্তু আমি বলছিলাম, তারপরে একটু রিভিশন দিয়ে নিতেছি। তো ধরো ভাইয়া, এটা একটা ভেক্টর, আমি নাম দিলাম এটা হচ্ছে আর ভেক্টর। এই আর ভেক্টরটা এই ভূমি বা এক্স অক্ষের সাথে, তো এই আর ভেক্টরটা ভূমি বা এক্স অক্ষের সাথে ভাইয়া ধরো থিটা কোণ করে আনত আছে। তাহলে এই আর ভেক্টরটার ভূমি বা এক্স অক্ষ বরাবর উপাংশ কতটুকু হবে, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কতটুকু হবে? এই আর ভেক্টরের ভূমি বা এক্স অক্ষ বরাবর উপাংশটা হবে ভাইয়া আর কস থিটা, এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হবে আর সাইন থিটা। এটা আমি সহজে মনে রাখার টেকনিক বলছিলাম, যে যার সাথে কোণ থাকবে তার সাথে হবে কজ অংশ, বাকিটা হবে সাইন অংশ। দেখো তো এই আর ভেক্টরটা ভাইয়া, এটা কার সাথে কোণ করে আছে? এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আনত আছে না? যেহেতু আর ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আনত আছে, তাহলে তার সাথে কি অংশ হবে? কজ অংশ। জাস্ট ওর সাথে তুমি কস থিটা গুণ করে দিবা, বাকি অংশটা হবে সাইন যুক্ত অংশ। জাস্ট আর এর সাথে সাইন গুণ করে দিবা, বাস পেয়ে যাবা। এটা কিন্তু কই থেকে আসছে? এটা হচ্ছে সহজে মনে রাখার টেকনিক। এটা কই থেকে আসছে? এটা হচ্ছে ত্রিভুজের ভূমি অতিভুজ সম্পর্ক এবং লম্ব অতিভুজ সম্পর্ক থেকে। এটা কিন্তু আমি পড়াইছি সার্কুলার মোশন বা বৃত্তাকার গতি চ্যাপ্টারে, ভালোভাবে পড়াইছি। তো অনুরূপভাবে আমি বলতে পারি, যেহেতু আমাদের এই এস ভেক্টরটা এই ভূমি বা এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আনত আছে, তাহলে তার ভূমি বা এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? যার সাথে কোণ থাকে তার সাথে কজ উপাংশ হয়। এই যে এস এর সাথে জাস্ট শুধু কস থিটা গুণ করে দিবা, বাস তুমি ভূমি বরাবর উপাংশ পেয়ে যাবা। তো এখন আমাদের কাজ, এখন ভূমি বরাবর উপাংশ তো আমরা পাইলাম, তাহলে এই উলম্ব বরাবর উপাংশটা কত হবে? এটা তো এমনি বোঝা যাইতেছে, এটা যদি কস থিটা হয় এটা হবে সাইন থিটা, এটা লাগবে না, তারপরে বলতেছি এস সাইন থিটা। তাহলে দেখো ভাইয়া, এখন আমি কাজ অনায়াসে নির্ণয় করতে পারবো কিভাবে? কাজ ডাব্লিউ সমান আমরা জানি বল ইন্টু বলের দিকে সরণ। বল এই দিক বরাবর হইছে অ্যাপ্লাই, সরণও দেখো এত এই দিক বরাবর আমরা বের করে নিলাম কতটুকু? এস কস থিটা পরিমাণ, এস কস থিটা পরিমাণ। এইটা হচ্ছে তোমার আরেকটা ভাইয়া কাজের ফর্মুলা। এটা আরেকটা না, জাস্ট এই সূত্র, এটা মনে রাখবা যে কাজ সমান বল ইন্টু বলের দিকে সরণ। তাহলে তোমাকে যেভাবে পেছে দেখ না কেন তুমি অনায়াসে বের করতে পারবা, যে কোনো ভাবে দেখ না কেন তুমি অনায়াসে ফর্মুলা থেকে তুমি কাজের পরিমাণটা বের করতে পারবা। তো আমাকে বলো তো এটা বুঝছি কিনা আমরা? কেমন আছেন স্যার? নিলয় কুমার সাহা। আছি আমি আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো?
এইটা বুঝছে কিনা আমাকে বলো তো। আশা করি বোঝার কথা, আমরা একটু সামনের দিকে আগাই। ক্লিয়ার স্যার, নিলয় কুমার সাহা বলছে যেহেতু ক্লিয়ার আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে কাজ জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার, একটু মুছে দিতেছি। আমাদের শুধু কাজ W = FS, এই ফর্মুলাটাই কাজে লাগবে প্রমাণের ক্ষেত্রে। FS cos θ এই সূত্রটা লাগবে না প্রমাণের ক্ষেত্রে, এই সূত্রটা লাগবে না, ওইটা লাগবে যখন আমরা বিএসসি করব অথবা এডমিশনে যাব, তখন ওই সূত্র কাজে লাগবে। তো এবার আমরা একটু ক্ষমতার দিকে ফোকাস করি। ক্ষমতা, ক্ষমতাকে ইংরেজিতে পাওয়ার বলে, POWER, পাওয়ার। তো ক্ষমতাটা কি? ক্ষমতা হচ্ছে যে কাজ করার সামর্থ্য বা হারকে ক্ষমতা বলে। কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্য বা হারকে ক্ষমতা বলে। তো ক্ষমতা কি ভাইয়া? কাজ করার হার, কাজ করার হার, কাজ হার যেখানেই বলবে ফিজিক্সে সেইখানে তুমি সময় দ্বারা ভাগ দিয়ে নিবা। হার বললেই সময় দ্বারা ভাগ নিয়ে নিবা। তাহলে কাজ করার হারকে যেহেতু ক্ষমতা বলে, তাহলে উপরে থাকবে কাজ, আর হার বললে সময় দ্বারা ভাগ। তো কাজ করার হারকে কি বলে? ক্ষমতা বলে। এই ক্ষমতাটাকে ভাইয়া পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতাটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতা পি = কাজ ভাগ সময়। কাজকে ডাব্লিউ এবং সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ক্ষমতা পি সমান কি দাঁড়াইলো? W/T। এই ক্ষমতার একক হচ্ছে ভাইয়া ওয়াটস। এই ক্ষমতার একক কি? ওয়াট। তো এটা আমরা কিভাবে বের করব? দেখো, কাজের একক ভাইয়া কি? কাজের একক হচ্ছে জুল, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে জুল ভাগ সেকেন্ড, এটাকে জুল পার সেকেন্ডও বলা হয়। তো এই জুল পার সেকেন্ডকে সংক্ষেপে ওয়াট বলে। এই জুল পার সেকেন্ডকে সংক্ষেপে ওয়াট বলে। এটা হচ্ছে ভাইয়া ক্ষমতার ইউনিট বা একক। এটা সংক্ষিপ্ত বিভাগে আসতে পারে 1 মার্কের কোশ্চেনে। তো তখন আমাদের কিন্তু দিতে হবে, এভাবে বের করে দিতে হবে যে ক্ষমতার একক কি, এভাবে দিতে হবে। তো আশা করি ক্ষমতা জিনিসটা আমরা বুঝছি। তো এবার একটু আমরা শক্তির দিকে ফোকাস করি, এরপর আমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রমাণের দিকে আমরা মুভ করব। শক্তি কি ভাইয়া? কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। আমার মধ্যে শক্তি থাকলে আমি কাজ করতে পারবো। যেমন আমার মধ্যে শক্তি আছে বলেই আমি হাঁটাচলা করতে পারতেছি বা কথা বলতে পারতেছি। যদি শক্তি না থাকতো আমি হাঁটাচলা করতে পারতাম না, কথা বলতে পারতাম না। তার মানে তোমার মধ্যে শক্তি থাকলেই তুমি কাজ করতে পারবা, শক্তি না থাকলে কাজ করতে পারবা না। একটা বস্তুর মধ্যে যদি 10 জুল শক্তি থাকে, তাহলে ওই বস্তুটা সর্বোচ্চ 10 জুল কাজ সম্পাদন করবে, এর বেশি সে কাজ সম্পাদন করতে পারবে না। তার মানে যতটুকু বস্তুর মধ্যে শক্তি থাকে ততটুকু কাজে কনভার্ট করা যায়। তো এখন আমরা এই শক্তি রিলেটেড এবার প্রমাণ একটা দেখবো, সেটা হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র। মার্কারটা একটু লাগবে, মার্কার সমস্যা, এটা ভালো আছে। তো আমরা এই সূত্রে চলে যাই যে ভরবেগের নিত্যতার সূত্র। ভরবেগের নিত্যতার সূত্র, সরি শক্তির নিত্যতার সূত্র, আমি ভুল করে ফেলেছি। শক্তির নিত্যতার সূত্র। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ হচ্ছে এটা। তো শক্তির নিত্যতার সূত্রটা কি? শক্তির নিত্যতার সূত্র হচ্ছে যে এই মহাবিশ্বে কোনো শক্তির সৃষ্টিও হয় না আবার ধ্বংস হয় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় শক্তি। এইটা হচ্ছে ভাইয়া শক্তির নিত্যতার সূত্র। তো এখন আমাদের এই সূত্রটা প্রমাণ করতে হবে। তো এইটা তোমরা লিখে দিবা যে এখানে যে এই মহাবিশ্বে কোনো শক্তির সৃষ্টি হয় না আবার ধ্বংস হয় না, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তো এখন আমরা এই সূত্রটা প্রমাণ করতে যাব। তো ধরো ভাইয়া এটা হচ্ছে আমাদের ভূমি,
তো ভূমি থেকে এটা হচ্ছে 8 মিটার উচ্চতা, 8 মিটার উচ্চতায় একটা আমরা বস্তুকে রাখছি, 8 মিটার উচ্চতা এখানে একটা বস্তুকে আমরা রাখছি। ধরলাম ভূমি থেকে 8 মিটার উচ্চতায় এই বিন্দুতে একটা বস্তুকে রাখছি, এইখানে একটা বস্তুকে রাখছি। তো এইটা বস্তুকে আমরা ফেলে দিলাম, ফেলে দেওয়ার ফলে ধরো এটা বি বিন্দুতে আসলো, এটা হচ্ছে বি পয়েন্ট, বি বিন্দুতে আসলো। এরপর এটাকে আরো ফেলে দিলাম, এটা এক পর্যায়ে এইখানে মাটিতে পড়বে, মানে সি বিন্দুতে আসলো, মাটিটাকে আমরা সি বিন্দু ধরলাম, সি বিন্দুতে আসলো। তো আমাদেরকে দেখাইতে হবে এ পয়েন্টের মোট শক্তি, বি পয়েন্টের মোট শক্তি এবং সি পয়েন্টের মোট শক্তি সমান, এটা দেখাইতে হবে। শক্তির নিত্যতা সূত্র মানে আমাকে দেখাইতে হবে যে এ পয়েন্টের মোট শক্তি, বি পয়েন্টের মোট শক্তি এবং সি পয়েন্টের মোট শক্তি দেখাইতে হবে যে সমান। তো এ পয়েন্টের মোট শক্তিটা কি? মোট শক্তি মানে ভাইয়া এখানে বিভব শক্তি প্লাস গতি শক্তিকে বোঝাইতেছে, মানে যান্ত্রিক শক্তি থেকে বোঝাইতেছে। মোট শক্তি বলতে এখানে বিভব শক্তি এবং গতি শক্তিকে বোঝাইতেছে। তো এ পয়েন্টের বিভব শক্তি এবং গতি শক্তি, বি পয়েন্টের বিভব শক্তি এবং গতি শক্তি, সি পয়েন্টের বিভব শক্তি এবং গতি শক্তি যদি সমান হয় তাহলে আমি বলতে পারবো হ্যাঁ যে শক্তির নিত্যতা সূত্র অনুসারে প্রত্যেকটা পয়েন্টে যেহেতু শক্তির পরিমাণ সেম, তার মানে শক্তির সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, এটাও বলতে পারবো। তো চলো এখন আমরা এ পয়েন্টের মোট শক্তি, বি পয়েন্টের মোট শক্তি এবং সি পয়েন্টের মোট শক্তি বের করি। তো ভাইয়া এই যে বস্তুটা আছে, এই বস্তুটাকে আমরা যখন এই পয়েন্ট থেকে ছেড়ে দিলাম, তো ধরলাম সেটা হচ্ছে ভূমি, এই যে এই পয়েন্ট থেকে ছেড়ে দিলে সেটা হচ্ছে এক্স মিটার নিচে নেমে গেল, এতটুকু নিচে নেমে গেল, এক্স মিটার নিচে নামে বি বিন্দুতে পৌঁছালো। যদি এক্স মিটার নিচে নামে তাহলে এই যে এ বিন্দুতে, দেখো ফোকাস করে একটু, আমরা এ বিন্দুতে আগে বিভব শক্তির পরিমাণটা বের করে নিই, যে এ বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি সমান সমান আমরা জানি ভাইয়া গতি শক্তি প্লাস বিভব শক্তি, গতি শক্তি প্লাস বিভব শক্তি। তো এ বিন্দুতে গতি শক্তির পরিমাণ কতটুকু হবে? এ বিন্দুতে এই বস্তুটা স্থির আছে, যদি স্থির থাকে তাহলে গতি শক্তির পরিমাণটা কতটুকু জানাবে? আমরা গতি শক্তির ফর্মুলা শিখেছি হাফ এম ভি স্কোয়ার। তুমি যদি স্কোয়ার দাও দাও এবার এম, এম এর মান, এটা একটা বস্তুর ভর, একটা এম কল্পনা করে নিতে পারো। এবার ভি, বেগের মান কতটুকু? বেগের মান হচ্ছে 0, 0 এর উপর স্কোয়ার করো প্লাস বিভব শক্তি, বিভব শক্তি মানে কি? অবস্থার পরিবর্তনের ফলে তার মধ্যে যতটুকু শক্তি সঞ্চয় হয় সেটা হচ্ছে বিভব শক্তি। এর রাশিমালা আমরা জানি যে এম জি এইচ, এল কে আমরা জানি, এলে কিন্তু আমি জানি, এই জন্য আমি এগুলো স্কিপ করতেছি, পড়াইতেছি না। এগুলো যদি আমি না জানি, না জেনে থাকেন তাহলে একটু বলেন, আমি এগুলো পড়াবো, সমস্যা নেই। আমাকে বলো তো যে বিভব শক্তি, গতি শক্তির রাশিমালাগুলো আমরা জানি কিনা, যদি জেনে থাকি আমাকে বলো, আমি এগুলো পড়াবো না। আর যদি না জেনে থাকি এগুলো রাশিমালাগুলো কই থেকে আসলো এটা পড়াই। একটু দ্রুত কমেন্ট করো। জানি না ভাইয়া, বিস্তারিত করান। আচ্ছা দুইজন বললো, আচ্ছা তাহলে আমি প্রমাণটা একটু পরে পড়ে, তাহলে আমি ওই বিস্তারিত তোমাদের বলে তারপরে প্রমাণ করাই। আমি আমি বিস্তারিত তোমাদের বলে তারপরে প্রমাণটা করে। আমি ধারণা করছিলাম যে তোমরা মনে হয় জানো এগুলো বিস্তারিত, যদি জানো না তাহলে তোমাদের বিস্তারিত পড়ার পর প্রমাণটা করে। আচ্ছা দেখো, আমি একটু মুছে দিতেছি, প্রমাণ পরে করে, আপাতত যেহেতু জানি না এই সূত্রগুলো কিভাবে আসলো, কই থেকে আসলো, এটা একটু জেনে আসি। দেখো ভাই, একটু শক্তির দিকে ফোকাস করি। এই শক্তি ভাই অনেক প্রকার, যেমন যান্ত্রিক শক্তি, তারপরে হচ্ছে যে চৌম্বকীয় শক্তি, তারপরে হচ্ছে আলোকীয় শক্তি, তড়িৎ শক্তি, তারপরে এক্সেট্রা, আরো অনেক প্রকার হতে পারে, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, এক্সেট্রা, অনেক প্রকার শক্তি। তো আমাদের এই অধ্যায়ে মূলত আলোচনা করা হবে এই যান্ত্রিক শক্তি নিয়ে। এই অধ্যায়ে মূলত আমাদের যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করা হবে। তো এই যান্ত্রিক শক্তিকে আবার ভাইয়া দুইটা ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে বিভব শক্তি, বা এটাকে স্থিতি শক্তিও বলা হয়, স্থিতি শক্তি। আরেকটা হচ্ছে ভাইয়া গতি শক্তি। তো বিভব শক্তি বা স্থিতি শক্তিটা কি?
একটা বস্তুর অবস্থার পরিবর্তনের ফলে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটাকে বলা হইতেছে বিভব শক্তি বা স্থিতি শক্তি। আমি এগুলো লিখে দিতেছি না, ডেফিনিশনগুলো বইয়ে আছে, জাস্ট শুধু মুখে মুখে বলতেছি। তাহলে বিভব শক্তি কি? বস্তুর অবস্থার পরিবর্তনের ফলে তার মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে বিভব শক্তি। তো আমরা তো ভাইয়া বাটুল দেখছি, বাটুল বা গুলতি, এটা আমাদের আঞ্চলিক ভাষায় বাটুল বলে। তো এই বাটুলকে যদি আমরা স্বাভাবিক অবস্থান থেকে টেনে, আমি একটু বাটুল আর্ট করি, দেখো এটা ধরো একটা বাটুল, এটা হচ্ছে বাটুলের রাবার গুলো থাকে, এই রাবার গুলো এখানে থাকে। তো এই বাটুলটাকে স্বাভাবিক অবস্থান থেকে যদি একটা টেনে ছেড়ে দেই তাহলে কি হবে ভাই? বাটুলের মধ্যে যে পাথরটা থাকে সেটা হচ্ছে পুরো পাথরটা গতিশীল হয়ে কোন একটা বস্তু বা পাখিকে আঘাত করবে। তো এই যে দেখো, বস্তুর স্বাভাবিক অবস্থা থেকে এর অবস্থার পরিবর্তন ঘটাইছি। তো অবস্থার পরিবর্তনের ফলে কিন্তু আর পাথরটা স্থির নাই, এখন পাথরটা একটু ধরো এখানে গিয়ে পড়ে গেছে, তার মানে এতটুকু পাথরটা স্মরণ করছে। আর স্মরণ করা ঘটা মানে কি ভাইয়া? কাজ সংঘটিত হওয়া। তার মানে বস্তুর অবস্থার যদি পরিবর্তন ঘটাও তাহলে কি হইতেছে? বস্তু কাজ করতেছে। তো এই যে অবস্থার পরিবর্তন ঘটার কারণে একটা শক্তি সঞ্চিত হয়, এই শক্তির কারণে বস্তুটা কাজ করতেছে। তো এই শক্তিটাকে বলা হইতেছে ভাইয়া বিভব শক্তি। বিভব শক্তিটা কি? তাহলে অবস্থার পরিবর্তনের ফলে বস্তু কিন্তু কাজ করতে সক্ষম হইতেছে, ওই শক্তিটাকে বলা হইতেছে বিভব শক্তি। তুমি যদি বাজার থেকে একটা বাটুল কিনে আনে আজীবন ধরে থাকো, ওটা কিন্তু আগাবে না, পাথর কিন্তু আগাবে না। বাট ও যদি অবস্থার পরিবর্তন করে ওকে ছেড়ে দাও তাহলে কিন্তু পাথরটা গতিশীল হবে, মানে পাথরটা কাজ করতে সক্ষম হবে। তার মানে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাইলে ওর মধ্যে শক্তির সঞ্চিত হয়, যার ফলে ও কাজ সম্পাদন করে। তো এটা হচ্ছে ভাই আমাদের বিভব শক্তি। আর গতি শক্তিটা কি? গতির কারণে বস্তু কাজ করতে যে সক্ষম হয় ওই শক্তিটাকে বলা হয় গতি শক্তি। তো আমি এখন হাঁটতেছি, হাঁটার ফলে দেখো কাজ সংঘটিত হইতেছে, আমি গতিশীল, এর ফলে হাঁটতেছি, হাঁটার ফলে দেখো আমার অবস্থার পরিবর্তন হচ্ছে। আর অবস্থার পরিবর্তন হওয়া মানে কাজ সংঘটিত হওয়া। তার মানে গতির কারণে যেহেতু কাজ সংঘটিত হচ্ছে, এখানে অবশ্যই কি কাজ করতেছে? গতি শক্তি। আবার একটা যখন বাস, ট্রাক, যে কোনো যানবাহন যখন গতিশীল হবে, গতিশীল অবস্থায় ও কিন্তু কাজ সম্পাদন করে। তো এই শক্তিটাকে বলা হইতেছে ভাই গতিশক্তি। কেমন কাজ? ওর অবস্থার পরিবর্তন হচ্ছে, গতির কারণে ওর অবস্থার পরিবর্তন হচ্ছে। দেখো আমার অবস্থার পরিবর্তন এতটুকু হলো, যেহেতু গতির কারণে অবস্থার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন হওয়া মানে কাজ সংঘটিত হওয়া। আর কাজ সংঘটিত হইতেছে কিসের কারণে? গতির কারণে। তো গতির কারণে যেহেতু কাজ সংঘটিত হচ্ছে, এই জন্য ওই শক্তিটাকে গতিশক্তিও বলা হয়। তো এখন আমরা গতিশক্তির যে রাশিমালা, গতিশক্তির যে রাশিমালা বা একটা সূত্র আছে, ওই সূত্রটা সম্পর্কে জানবো, এবং বিভব শক্তির রাশিমালা এবং সূত্র সম্পর্কে জানবো, রাশিমালা বা সূত্র সম্পর্কে জানবো। গতিশক্তি এবং বিভব শক্তির সূত্র কই থেকে আসলো, বা ওই সূত্রগুলো তো আমরা পড়ে আসছি, ওই সূত্রগুলো এখন দেখবো যে কই থেকে আসলো। এটা মুছে দিতেছি, দেখো ভাইয়া। তো আমরা একটু আগে শিখে আসছি যে যতটুকু কাজ থাকে, শক্তি থাকে, ততটুকুই কাজে রূপান্তরিত হয়। তার মানে যদি আমি কাজের পরিমাণটা বের করতে পারি তাহলে শক্তির পরিমাণটা বের হয়ে যাবে। তো এই যে আমার ধরো একটা বস্তু, এই বস্তুটাকে আমি একটু নিচে আঁকি, এটা হচ্ছে আমাদের একটা বস্তু, এম ভর বিশিষ্ট একটা বস্তু। তো এই বস্তুটাকে আমরা এতটুকু উপরের দিকে উঠাইছি, এই পরিমাণ উপরের দিকে উঠাইছি। এম ভর বিশিষ্ট একটা বস্তুকে এই পরিমাণ উপরের দিকে উঠাইছি। তো সেক্ষেত্রে কাজ সমান কি জানি? আমি জানি ভাইয়া কাজ ডাব্লিউ সমান বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। কাজ ডাব্লিউ সমান আমরা জানি বল ইন্টু সরণ। তো বল এফ সমান সমান কি জানি আমরা ভাইয়া? বল এফ সমান সমান এম এ জানি, যে ভর ইন্টু ত্বরণ। তো এখানে ত্বরণটা কোন বরাবর কাজ করতেছে? অভিকর্ষ ত্বরণ এখানে কাজ করতেছে। তো অভিকর্ষ ত্বরণের জায়গায় এর জায়গায় আমরা তখন লিখি জি, তাহলে এম জি। আর এস এর জায়গায় কতটুকু সরণ ঘটছে দেখো তো ভাইয়া, কতটুকু সরণ ঘটছে? বস্তু ছিল এইখানে, এখন আছে এইখানে, সরণ ঘটছে এতটুকু, এইচ পরিমাণ। তো এস এর জায়গায় আমরা এখন এইচ বসাবো। এইটাই হচ্ছে আমাদের বিভব শক্তির রাশিমালা। এই বিভব শক্তিটাকে ইপি অথবা ভি দ্বারা প্রকাশ করা হয়। এটা আগে ভি দ্বারা প্রকাশ করত, বাট বর্তমানে মডার্ন ফিজিক্সে ইপি দ্বারা প্রকাশ করা হয়। ই ফর এনার্জি, পি ফর পোটেনশিয়াল, পোটেনশিয়াল মানে বিভব, পোটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি। তাহলে বিভব শক্তির রাশিমালা দাঁড়ালো ইপি ইকুয়াল টু বা ভি ইকুয়াল টু এমজিএইচ। আশা করি এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে ভাইয়া বিভব শক্তির রাশিমালা। বিভব শক্তির রাশিমালা ইপি ইকুয়াল টু এমজিএইচ অথবা ভি ইকুয়াল টু এমজিএইচ, যে কোনো একটা দ্বারা প্রকাশ করতে পারো, সমস্যা নেই। তো
আমি একটু মুছে দিতেছি, এবার গতিশক্তির রাশিমালা প্রমাণ করব। তো আমরা এসএসসি তে শিখে আসছি যে গতিশক্তির রাশিমালা, গতিশক্তিকে ই কে অথবা টি দ্বারা প্রকাশ করা হয়, টি অথবা ই কে দ্বারা প্রকাশ করা হয়। গতিশক্তির রাশিমালা ছিল হাফ এম ভি স্কোয়ার। তো এই সূত্র কই থেকে আসলে এটা আমরা একটু প্রমাণ করব। চলো, ধরো ভাই এইটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটার উপর এফ পরিমাণ বল অ্যাপ্লাই করলাম। তো বল অ্যাপ্লাই করার ফলে বস্তুটা ধরো ভাইয়া এতটুকু সরণ ঘটলো, যেহেতু বল অ্যাপ্লাই করছি সরণ ঘটলো এতটুকু, এস পরিমাণ সরণ ঘটলো। তো এখন এই বস্তুটার আমরা গতিশক্তির পরিমাণটা বের করতে চাবো। তো গতিশক্তি, শক্তি কি ভাইয়া, যতটুকুই কাজ থাকবে, যতটুকুই তার মধ্যে কাজের পরিমাণটাই হচ্ছে শক্তি, যতটুকুই শক্তি থাকবে ততটুকুই কাজ করতে পারবে, বা কাজে যতটুকুই কাজ থাকবে ততটুকুই শক্তিতে কনভার্ট করা যাবে। তার মানে শক্তির পরিমাণটাই হচ্ছে এখানে কাজ, বা কাজের পরিমাণটাই হচ্ছে শক্তি। তো আমরা কাজের পরিমাণ বের করার ফর্মুলা জানি, আমরা কি শক্তির ফর্মুলা জানি যে শক্তি কিভাবে বের করতে হয়? শক্তি বের করার ফর্মুলা জানি না। তো তাইলে আমরা কাজের মানটা বের করলে শক্তির পরিমাণটা বের হয়ে যাবে। তো আমরা কাজের মানটা এখানে বের করব। তো কাজ ডাব্লিউ সমান কি জানি, বল ইনটু সরণ, বল ইনটু সরণ, বলের দিকে সরণ, এই যে বল, বলের দিকে সরণ হচ্ছে এস পরিমাণ। বল এফ সমান সমান আমরা কি জানি যে বস্তুর ভর ইনটু ত্বরণ, এর সাথে এস গুণ অবস্থায় আছে। এখন দেখো ফর্মুলায় দেখো হাফ এম ভি স্কোয়ার প্রমাণ করতে বলতেছে। ফর্মুলায় এম লাগবে, ফর্মুলায় কিন্তু ভি লাগবে না, তার মানে সরি ফর্মুলায় ভি লাগবে, কিন্তু দেখো ভাইয়া এখানে এম আছে, সমস্যা নাই, এস আছে, ফর্মুলায় কিন্তু এস প্রমাণ করতে বলে নাই। তার মানে আমাকে এসটাকে সরাইতে হবে। এসটাকে আমরা কিভাবে সরাইতে পারি? এমন কোন গতির সূত্র আছে যেখানে একই সাথে এস এস আছে? মনে করো তো দেখি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইনটু টি। এই সূত্রে একের সাথে এস আছে? নাই। আবার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই সূত্রে একের সাথে এস আছে? আছে ভাইয়া, এই যে দেখো একই সাথে এস আছে। বাট বাকি সূত্রগুলো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এগুলো কি একই সাথে এস একই সাথে আছে? নাই। আবার অন্যগুলো সূত্র যদি দেখো সেম কাহিনী। তার মানে এই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই সূত্রে একই সাথে এস আছে। এখান থেকে এস এর মান যদি বের করে এখানে বসে দাও, তাহলে কিন্তু তোমার সূত্রে প্রমাণ হয়ে যাবে। তো আমরা এখন এস এর মান এই স্থান থেকে বের করব। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, মার্কার গুলো অনেক সমস্যা থাকে। তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই সূত্র কেন বেছে নিলাম? কারণ এই সূত্রে একই সাথে এস আছে, আমাকে এস সরাইতে হবে। এস সরাইতে গেলে এস এর মান বের করে এখানে বসে দিলে আমার জাস্ট এই সূত্রে প্রমাণ হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি যে এই এস টু এস সমান বলতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এস সমান আমি বলতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো জাস্ট এইটা এখানে এখন বসে দেব। এম এস এর পরিবর্তে কি গুণ করব, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, দেখো 2টাকে আমরা একটু সামনে নিলাম, এম ভি স্কোয়ার মাইনাস এম ইউ স্কোয়ার, জাস্ট একটু গুণ করে দিতেছি। এখন দেখো ভাইয়া এই বস্তুটা কি ছিল? স্থির ছিল। এই বস্তুর আদিবেগ ছিল 0। তো যদি বস্তু স্থির থাকে তাহলে আদিবেগ 0, আর 0 যদি এখানে বসে দাও তাহলে কি দাঁড়াবে ভাইয়া? এই পুরোটাই 0 থাকবে। তাহলে থাকতেছে আমাদের কি, শুধু হাফ এম ভি স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের গতিশক্তির রাশিমালা প্রতিপাদন হয়ে গেল। এটা 2 মার্কের বা 3 মার্কের, 3 মার্কের এখানে আসে সংক্ষিপ্ত বিভাগে। এটা একটু মনে রাখবা যে কিভাবে আসলে সূত্রটা। আমরা জানি ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। তো এইটা প্রতিপাদন করার জন্য সর্বপ্রথম তোমরা একটা চিত্র আঁক করবা যে এখানে একটা বস্তু আছে, ধরো এম ভর বিশিষ্ট একটা বস্তু। এই বস্তুর একটা স্থির বস্তু, এই বস্তুর উপর এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে এই বস্তুর সরণ ঘটলে এস পরিমাণ। তো আমরা কাজ ডাব্লিউ সমান জানি বল ইনটু সরণ, বল এফ সমান সমান কি জানি, ভর ইনটু ত্বরণ, এম এ এস। এখন আমাকে সূত্রে প্রমাণ করতে হবে কি ভাইয়া? সূত্রে প্রমাণ করতে হবে এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। সূত্রে প্রমাণ করতে হবে হাফ এম ভি স্কোয়ার। সূত্রে এম লাগবে, এম আছে এখানে। এখন সূত্রে এস লাগবে না, এখানে এস আছে। এস কে তাইলে কি হতে হবে ভাইয়া? সরাইতে হবে। এস কে কিভাবে সরাইতে পারি? এস কে সরার জন্য গতির এই ফর্মুলাটা আমি নিছি। কেন নিছি? এই ফর্মুলা একই সাথে এস আছে, এই জন্য এই ফর্মুলাটা নিছি। বাকি ফর্মুলায় কিন্তু একই সাথে এস নাই, আমি কিন্তু দেখাইছি একটু আগে। তো যেহেতু এই ফর্মুলা একই সাথে এস আছে, এস এর মান বের করে জাস্ট এখানে আমরা একটু বসাইছি।
বসে দিয়ে একটু জাস্ট গুণ করে দিচ্ছি, গুণ করার পরে এইরকম ফরম্যাট চলে আসছে। যেহেতু আদি বেগের মান 0, এই জন্য এই পুরো টার্মটার মান 0 দাঁড়াই দিচ্ছে। তাহলে থাকতেছে আমাদের হাফ এম ভি স্কোয়ার, মাইনাস 0 0 তত দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আমাদের গতিশক্তির রাশিমালা, যে টি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার অথবা ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। কে ফর কাইনেটিক, ই ফর এনার্জি, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। তাহলে আশা করি এই জিনিসটা আমরা বুঝছি। এটা আমরা আশা করি বুঝছি। এটা যদি বুঝে থেকে একটু সামনের দিকে আগাই, এগুলো তো বোঝার কথা, এগুলো তো এসএসসি থেকে ক্লিয়ার থাকার কথা। ক্লিয়ার স্যার? তাহলে আমি একটু মুছে দিই, যেহেতু এগুলো ক্লিয়ার আমি একটু মুছে দিই। এবার আমরা এই প্রমাণের দিকে ফোকাস করি। এরপর শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করি। শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্রটা কি ছিল ভাইয়া? যে শক্তির কোনো সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তো আমাদের দেখাইতে হবে যে শক্তি সৃষ্টি হয় না হয় না, এবং এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয় কি না, এটা দেখাইতে হবে জাস্ট। তো আমরা সর্বপ্রথম এটা একটা প্রমাণ করার জন্য একটা ভূমি নিলাম। তো এই ভূমি থেকে 8 মিটার উচ্চতায় এখানে একটা বস্তু নিলাম। এটা হচ্ছে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় এখানে একটা বস্তু কল্পনা করে নিলাম, যে এখানে একটা বস্তু আছে, এ পয়েন্টে একটা বস্তু আছে, এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট। তো এই বস্তুটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে এটা ধরো এখানে এক পর্যায়ে এসে পৌঁছালো, এই পয়েন্টের নাম দিলাম বি পয়েন্ট। এটাকে আরো ছেড়ে দিলাম, এটা এক পর্যায়ে ভূমিতে এসে পৌঁছাবে, ভূমির নাম দিলাম সি পয়েন্ট। এ পয়েন্ট পি ও আই এন টি, বি পয়েন্ট, সি পয়েন্ট। দেখা যায় কি? মেবি দেখা যায়। তো যদি বস্তুটাকে উপর থেকে ছেড়ে দিই, তো আমি একটু আগে বলছি যে এ পয়েন্টে মোট শক্তি বলতে বোঝায় যান্ত্রিক শক্তিকে। যান্ত্রিক শক্তি মানে গতিশক্তি প্লাস বিভব শক্তি। এ পয়েন্টের মোট শক্তি মানে গতিশক্তি প্লাস বিভব শক্তি। বি পয়েন্টের মোট শক্তি মানে গতিশক্তি প্লাস বিভব শক্তি বি পয়েন্টের জন্য। সি পয়েন্টের মোট শক্তি মানে সি পয়েন্টের গতিশক্তি প্লাস বিভব শক্তিকে বুঝাইতেছি। তো আমি যদি 3টা পয়েন্টের মোট শক্তি বের করার পর দেখি যে 3টা পয়েন্টের শক্তি সেম, তাহলে আমি বলতে পারবো হ্যাঁ, শক্তির কোনো সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হইতেছে বা রূপান্তর হইতেছে। তো আমরা সর্বপ্রথম এ পয়েন্টের মোট শক্তি বের করতে চাই। তাহলে এ বিন্দুর মোট শক্তি, এ বিন্দুর মোট শক্তি সমান, মোট শক্তি মানে কি ভাইয়া? গতিশক্তি প্লাস বিভব শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। আমি শুধু গতি বিভব দ্বারা প্রকাশ করতেছি, তোমরা একটু ভালো করে লিখে নিও যেহেতু জায়গা নেই। তো এ পয়েন্টের গতি শক্তির পরিমাণ কতটুকু? গতি শক্তির ফর্মুলা জানি হাফ এম ভি স্কোয়ার, প্লাস বিভব শক্তির ফর্মুলা জানি এমজিএইচ। তো দেখো এ পয়েন্টের বেগ কত? এই পয়েন্টে যে বস্তুটা ছিল এটা হচ্ছে স্থির অবস্থায় ছিল, তার আদি বেগ 0 ছিল। যদি স্থির অবস্থায় থাকে, ভি এর জায়গায় যদি আমি 0 বসাই, তাহলে কি দাঁড়াইতেছে ভাইয়া? পুরো টার্মটা 0 হয়ে যাইতেছে না? তো এটা 0 লেখার দরকার আছে? আচ্ছা লেখো। এম জি বস্তুটাকে কতটুকু উপরে নিয়ে গেছো? এইচ উচ্চতায় নিয়ে গেছো, এইচ উচ্চতায়। তার মানে এখানে তার এইচ এর মানটা হচ্ছে এইচ এর মান হচ্ছে এইচ। তো এই পয়েন্টের মোট শক্তি সমান কত দাঁড়াইতেছে? এই পুরোটা হচ্ছে 0 প্লাস এমজিএইচ, 0 প্লাস এমজিএইচ মানে এমজিএইচ। এ পয়েন্টের মোট শক্তি এটা। এবার আমরা একটু বি পয়েন্টের দিকে ফোকাস করি। বি পয়েন্টের মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি মানে ভাইয়া গতিশক্তি প্লাস বিভব শক্তি। তো গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার প্লাস বিভব শক্তি এটাকে এমজিএইচ। তো এ পয়েন্টে বস্তুটার, বি পয়েন্টে বস্তুটার বেগ কত? বি পয়েন্টে বস্তুটার বেগ কত? তো তুমি যখন বস্তুটাকে ছেড়ে দিছো, তো ও এ উচ্চতা থেকে যখন এই উচ্চতায় যখন ছেড়ে দিছো, তো ধরো এ থেকে বি পয়েন্টে আসতে সে এক্স মিটার নেমে গেছে। এ থেকে বি পয়েন্টে আসতে সে এক্স মিটার নিচে নামছে। এ থেকে বি পয়েন্টে আসতে সে এক্স মিটার নিচে নামতেছে, নিচে নামছে। তাহলে বি পয়েন্টের বেগের ভ্যালু তুমি কিভাবে বের করবা? বেগের ভ্যালু তোমরা কিভাবে বের করো? শেষ বেগ বের ভ্যালু কিভাবে বের করো? বেগ বের করে দুইটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জিটি, এটা একটা,
আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh। এইটা একটা। তো আমাদের এখানে কি কিছু কোনো সময় উল্লেখ করা আছে? নাই। তাহলে আমরা এই উপরের ফর্মুলা ইউজ করব না, আমরা নিচেরটা ইউজ করব, কারণ এখানে আমাদের উচ্চতা দেওয়া আছে, এই জন্য এই ফর্মুলা ইউজ করব। তো এখানে কি ইউজ করবো, প্লাস নাকি মাইনাস? যেহেতু বস্তুটা পড়তেছে তার মানে অবশ্যই প্লাস ইউজ করবো। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g। এইচ এর ভ্যালু কতটুকু ভাইয়া? এইচ এর ভ্যালু কতটুকু? কতটুকু উচ্চতায় পড়ছে দেখো তো, এই দেখো কতটুকু পড়ছে সে, এই এক্স মিটার পড়ছে, এক্স মিটার সে পড়ছে, তার মানে এখানে তার স্মরণের মান হচ্ছে এক্স। তো আদি বেগের ভ্যালু কত ভাইয়া? 0। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস 2gx। তাহলে আমরা বের করতে চাই কার ভ্যালু ভাইয়া? ভি এর ভ্যালু বের করতে চাই, বা ভি স্কোয়ারের ভ্যালু বের করতে চাই। তো ভি স্কোয়ারের ভ্যালুটা কি? 2gx। এখানে বসে দেব হাফ এম ভি স্কোয়ারের ভ্যালু 2gx ইন্টু 2gx। তাহলে এই 2 কাটা, এখানে mgx শুধু পরে থাকতেছে, mgx। এবার একটু এখানে আসো, mgx বিভব শক্তি। এই বি পয়েন্টে বস্তুটার বিভব শক্তি বের করতে চাও। বিভব শক্তিটা মানে কি ভাইয়া? অবস্থার পরিবর্তনের ফলে কতটুকু তার মধ্যে শক্তি সঞ্চিত আছে। তো বি পয়েন্টে যদি বস্তু এখানে আসে তাহলে তার অবস্থার পরিবর্তন কতটুকু? এখান থেকে এতটুকু। তো এর মান কতটুকু বলতো দেখি? পুরোটা এইচ, এতটুকু যদি এক্স হয় তাহলে এতটুকুর মান কত হবে? পুরোটা থেকে উপরটা বাদ দিলে তো এতটুকুর মান পেয়ে যাবা। তাহলে এতটুকুর মান হবে এইচ মাইনাস এক্স। তো তুমি এখন এম জি এইচ এর জায়গায় কি ইউজ করবা? এইচ মাইনাস এক্স। তোমার উচ্চতা কতটুকু? এতটুকু। তাহলে প্লাস এম জি এর সাথে যদি গুণ করে দাও, এম জি এইচ মাইনাস এম জি এক্স। তাহলে প্লাস এম জি এক্স মাইনাস এম জি এক্স ক্যান্সেল, থাকতেছে এম জি এইচ। তো দেখো ভাইয়া, এ পয়েন্টের শক্তির পরিমাণ মোট শক্তি এম জি এইচ, বি পয়েন্টের মোট শক্তির পরিমাণ এম জি এইচ। আমরা সি পয়েন্টে আমাদেরকে মোট শক্তি বের করতে হবে। বের করলে আমাদের রাশিমালা প্রতিপাদন হয়ে যাবে, সরি আমাদের প্রমাণ প্রতিপাদন হয়ে যাবে। তো আমাদের এখন সি পয়েন্টের মোট শক্তির পরিমাণটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমি একটু মুছে দিতেছি, এটা একটু মুছে দিতেছি। দেখো সি পয়েন্টে মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি, মোট শক্তি মানে গতি শক্তি প্লাস বিভব শক্তি, গতি প্লাস বিভব। তো গতি শক্তি, সি বিন্দুর গতি শক্তির পরিমাণ কতটুকু হবে? দেখো গতি শক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস বিভব শক্তি সমান এম জি এইচ। তো দেখো ভাইয়া, হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ারের ভ্যালু কিভাবে বের করবা? এই ফর্মুলার সাহায্যে। তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তুমি কি জানো? এই ফর্মুলার সাহায্যে তুমি বের করবা। এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আদি বেগের ভ্যালু কতটুকু? 0। উপর থেকে পড়তেছে, তার বেগটা কতটুকু সেটা কাউন্ট হবে উপরের উচ্চতা থেকে, প্লাস 2gh। তাহলে থাকতেছে কি ভাইয়া? 2gh থাকতেছে। ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2gh প্লাস mgh, mgh এর মান কতটুকু? বিভব শক্তি মানে কতটুকু তার অবস্থার পরিবর্তন ঘটছে। তো ভূমি থেকে বস্তুটা ভূমিতে পড়ছে, তার মানে অবস্থার পরিবর্তন কতটুকু? এই বিন্দু থেকে এই বিন্দুর অবস্থার পরিবর্তন কতটুকু? 0। তাহলে অবস্থার পরিবর্তন 0, এই উচ্চতার মান হবে 0, গুণ করে দিবা। তাহলে এটা পুরোটা থাকবে 0, এটাকে ক্যালকুলেট করলে থাকতেছে mgh। তার মানে দেখো সি পয়েন্টেরও মোট শক্তি mgh। তাহলে আমি একটু আগে দেখাইছি যে এ পয়েন্টের মোট শক্তি mgh, বি পয়েন্টের মোট শক্তি mgh এবং সি পয়েন্টেরও মোট শক্তি ভাইয়া mgh। প্রত্যেকটা পয়েন্টের মোট শক্তি সমান। তো যেহেতু প্রত্যেকটা পয়েন্টের মোট শক্তি সমান, তো এখান থেকে আমরা বলতে পারি তার মানে শক্তির কোনো সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিণত হচ্ছে। যদি শক্তির সৃষ্টি হইতো বা ধ্বংস হইতো তাহলে শক্তির পরিমাণে কম বেশি দেখা যেত। এ পয়েন্টের শক্তির পরিমাণ, বি পয়েন্টের শক্তির পরিমাণ, সি পয়েন্টের শক্তির পরিমাণের মধ্যে কম বেশি দেখা যেত। কিন্তু যেহেতু কম বেশি দেখা যাইতেছে না, তো দেখা যাইতেছে প্রত্যেকটা পয়েন্টের সমান, তো এই জন্য আমি বলবো যে হ্যাঁ ভাইয়া, যে তিনটা পয়েন্টে যেহেতু শক্তির পরিমাণ, মোট শক্তির পরিমাণ সমান, তার মানে শক্তির কোনো সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, শুধু একরূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। তো এটা বুঝছি কিনা আমরা বলো তো? শেষের লাইনটা দেখা যায় না মেবি। আচ্ছা ঠিক আছে,
শেষের লাইনটা একটু ক্যালকুলেট করে নিও, এটা সহজ, সমস্যা নেই। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝছি। আমি একটু মুছে দিতেছি, এবার নবম অধ্যায়ে চলে যাই। এই অধ্যায়ের মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ। আরেকটা প্রমাণ আছে, সেটা হচ্ছে যে ওটা খুব ইম্পর্টেন্ট না, ওটা এটা পারলে ওটা এমনিতেই পারবা। ওটা হচ্ছে যে যতটুকু বিভব শক্তি হারায় ততটুকু গতিশক্তি অর্জন করে। ওটা তো কোনো মানে কঠিনই প্রমাণে না, এটা যদি পারো ওটা কোনো ব্যাপার না। তো বাসায় ট্রাই করিও। আমি একটু নবম অধ্যায়টা শুরু করে দিই। ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। রাবিয়া বর্ষি বলছে ক্লিয়ার। অনিক চন্দ্র বলছে ক্লিয়ার। তো যেহেতু ক্লিয়ার, আমরা একটু নবম অধ্যায়টা শুরু করে দেই। দেখো, নবম অধ্যায়ের নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা, যেটাকে ইংরেজিতে ইলাস্টিসিটি বলা হয়। তো স্থিতিস্থাপকতা কি? আমার কাছে তো বাস্তবিক এক্সাম্পল নাই, ইনস্ট্রুমেন্ট থাকলে দেখাইতাম। তো স্থিতিস্থাপকতাটা কি? তো বাহ্যিক বল বস্তুর উপর, বিকৃত বস্তুর উপর বাহ্যিক বল অপসারণ করলে বিকৃত বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে। বস্তুর এই ধর্মটাকে স্থিতিস্থাপকতা বলে। তো তোমরা টাকা বোনার যে রবার গুলো আছে এগুলো তো জানো। তো ওই রবার গুলোকে টানবা, টানার পর যদি ছেড়ে দাও দেখবা রাবারটা পূর্বের অবস্থায় আবার ফিরে আসতেছে। তো এই যে রাবারকে টেনে ছেড়ে দিলে যে পূর্বের অবস্থায় ফিরে আসতেছে, এই ধর্মটাকে বলা হইতেছে ভাই স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তাহলে স্থিতিস্থাপকতাটা কি? একটা পদার্থের এটা একটা বিশেষ ধর্ম, যার কারণে বস্তুর উপর বল প্রয়োগ করে ছেড়ে দিলে ওই বস্তুটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। রাবারকে টেনে যদি ছেড়ে দাও দেখবা আবার ও পূর্বের অবস্থায় যেরকম ছিল সেরকম অবস্থায় ফিরে আসতেছে। এই ধর্মটাকে বলা হইতেছে ভাই স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি ক্লিয়ার। এবার আমরা একটু ইলাস্টিক লিমিট সম্পর্কে জেনে আসি। স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমা, যেটাকে ইংরেজিতে বলা হয় ইলাস্টিক লিমিট। তো স্থিতিস্থাপক সীমাটা কি? তো দেখো ভাইয়া, তুমি রাবারটাকে ধরে টানতেছো, টানতে 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 দেখবা যে এক পর্যায়ে ও এখানে আসলো। এরপর যদি আরো টান দেও দেখবা রাবারটা ছিঁড়ে যাবে। তো এই যে সর্বোচ্চ যে বল পর্যন্ত ও ছিঁড়ে নেয়, যে ইলাস্টিক বডির ন্যায় আচরণ করে, এই বলটাকে বলা হইতেছে স্থিতিস্থাপক সীমা। ওর উপর বল বেশি যদি বল অ্যাপ্লাই করো তাহলে রাবারটা কিন্তু ছিঁড়ে যাবে। তো এই যে ওই বলের পরিমাণটা, সর্বোচ্চ যে বিকৃত বল আছে, এই বিকৃত বলের পরিমাণটাকে বলা হইতেছে স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট বলা হয় এটাকে ইংরেজিতে। তাহলে স্থিতিস্থাপক সীমা, এই জিনিসটা আমরা আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকস গুলো আমি একটু লিখে দিতেছি সাইডে। পীড়ন ও বিকৃতি, হুকের সূত্র, বিকৃতির দরুন কৃত কাজ, গুণন পীড়ন গুণন বিকৃতি, আর একটা হচ্ছে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক। একটু কমেন্ট করো দেখি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমরা ইলাস্টিক লিমিট এবং স্থিতিস্থাপকতা বুঝছি কিনা আমাকে একটু কমেন্ট করো। স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তো এই হচ্ছে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক। তার মধ্যে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট এটা হচ্ছে 3 স্টার তত্ত্ব। এখান থেকে আমাদের রচনামূলক প্রশ্ন মাস্ট আসবে। যদি এই অধ্যায়ে কোশ্চেন আসে তাহলে এটা রচনামূলক অবশ্যই আসবে। তো চলো আমরা শুরু করে দিই। তো পীড়ন ও বিকৃতিটা কি, এটা একটু বেসিক থেকে আমরা শুরু করে দিই। পীড়ন কি? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে। ধরো ভাইয়া এটা হচ্ছে একটা ক্ষেত্র, এর ক্ষেত্রটার নাম দিলাম হচ্ছে আমাদের এ ক্ষেত্র।
এই ক্ষেত্রফলের উপর তুমি এই বরাবর একটা বল অ্যাপ্লাই করছো এফ পরিমাণ। তো পীড়ন বলতেছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হচ্ছে পীড়ন। তো আমাদের এই ক্ষেত্রফলে প্রযুক্ত বলের পরিমাণ কতটুকু, এফ। তো পীড়ন বলতেছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের পরিমাণটা কতটুকু হবে, এফ ভাগ এ। এইটাই হচ্ছে আমাদের ভাইয়া পীড়ন, যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলে হচ্ছে পীড়ন। তো ভাইয়া এখন কথা হইতে পারে যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপও তো বলা হয়। তো ভাইয়া হ্যাঁ, বাট চাপ এবং পীড়নের মধ্যে একটা কমন পার্থক্য আছে, যে চাপটা হইতে হলে লম্বভাবে প্রযুক্ত বল হইতে হবে। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে, প্রবাহীর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। বাট যদি ওই বলটা লম্বভাবে না হয় তাহলে ওই বলটাকে আমরা পীড়ন বলতে পারবো। পীড়নও কিন্তু লম্বভাবে হইতে পারে, কিন্তু পীড়নটা ব্যবহার করা হয় কঠিন পদার্থের ক্ষেত্রে। কঠিন পদার্থের উপর যদি তুমি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে চাপ দাও তাহলে সেটা হচ্ছে পীড়ন। আর গ্যাসের ক্ষেত্রে মূলত ইউজ করা হয় চাপ জিনিসটা, বা তরল পদার্থের ক্ষেত্রে মূলত ইউজ করা হয় চাপ জিনিসটা। অর্থাৎ প্রবাহীর ক্ষেত্রে গ্যাস আর পানিটাকে বলা হইতেছে প্রবাহী, বা তরলটাকে বলা হইতেছে প্রবাহী। তো এই দুটো প্রবাহীর ক্ষেত্রে চাপ ইউজ করা হয়, আর পীড়নটা ইউজ করা হয় কঠিন পদার্থের ক্ষেত্রে। তাহলে আশা করি এই জিনিসটা আমি বুঝাইতে পারছি, যে একক ক্ষেত্রফলের উপর বল প্রযুক্ত, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয়, পীড়ন বলা হয়। তো এবার একটু বিকৃতিটা কি এটা একটু দেখে আসি, যে বিকৃতিটা কি। তো পীড়নটাকে মুছে দিতেছি, এটা কিন্তু মনে রাখবা যে পীড়ন এফ ভাগে, পীড়ন সমান এফ ভাগে, পীড়নকে পি দ্বারা প্রকাশ করা হয়, এটা কিন্তু মনে রাখবা। চাপকেও কিন্তু পি দ্বারা প্রকাশ করা, এটা এলোমেলো করা যাবে না। এরবার হচ্ছে বিকৃতি, এগুলো কিন্তু এলোমেলো করলে কেমিস্ট্রিতে একটু ভেজাল হবে, মানে এডমিশনে যাবা তখন একটু ভেজাল হবে, বা হায়ার এডুকেশনে একটু ভেজাল হবে। এবার একটু বিকৃতি জিনিসটা দেখে আসি, যে বিকৃতিটা কি। তো একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটাই হচ্ছে বিকৃতি, এটা একটা সহজ বাংলায়। বিকৃতিটা কি, একক দৈর্ঘ্যের দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটাই হচ্ছে বিকৃতি। এটা হচ্ছে একটা বস্তু বা তার একটা, ধরো এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা তার, এই তারের উপর আমি এফ বল প্রয়োগ করলাম। তো এফ বল প্রয়োগ করার ফলে এই তারটা একটু প্রসারণ ঘটলো, কতটুকু প্রসারণ ঘটছে, এতটুকু পরিমাণ প্রসারণ ঘটছে। ধরো L2 তে পরিণত হইলো, এখন আগে ছিল L1 দৈর্ঘ্য, এখন হচ্ছে L2 দৈর্ঘ্যে পরিণত হলো, বা L1 L2 নাও দিতে পারো। তো আমি যদি তোমাকে বলি যে দৈর্ঘ্যের কতটুকু বৃদ্ধি ঘটছে, তুমি এইটা থেকে আগেরটা, এই যে বর্তমান থেকে বা প্রসারণ থেকে মানে আগেরটা বাদ দিলে তুমি দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা বের করতে পারবা। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা তুমি কিভাবে বের করবে, দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমি ধরলাম যে এল, এই স্মল এল দ্বারা প্রকাশ করলাম, স্মল এল ইজ ইকুয়াল টু এখনকার দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্যটা বাদ দিব, তাহলে তুমি দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা পেয়ে যাবে। তো আমার এল দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, এল দৈর্ঘ্য আমার কতটুকু, এল দৈর্ঘ্যের বৃদ্ধি করছে কতটুকু পরিমাণ, এই স্মল এল পরিমাণ। এল দৈর্ঘ্যের উপর বল প্রযুক্ত করার ফলে স্মল এল পরিমাণ প্রসারণ বা বৃদ্ধি হয়েছে। তো দৈর্ঘ্য বিকৃতি কি বলছে, একক দৈর্ঘ্যে কতটুকু প্রসারণ ঘটে, তাহলে একক দৈর্ঘ্যে প্রসারণের পরিমাণটা হচ্ছে এই স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। স্মল এল মানে কি, দৈর্ঘ্যের প্রসারণ কতটুকু বৃদ্ধি পাইছে, আর ক্যাপিটাল এল মানে কি ভাইয়া, আদি দৈর্ঘ্য। তো এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য বিকৃতি। তো আশা করি এই দৈর্ঘ্য বিকৃতিটাকে ক্লিয়ার করতে পারছি। এই বিকৃতি কিন্তু অনেক ধরনের হতে পারে, যেমন আয়তন বিকৃতি হতে পারে, ক্ষেত্রফল বিকৃতি হতে পারে, বাট এই অধ্যায়ে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধিটাই লাগবে, আর অন্য বিকৃতিগুলো কাজে লাগবে না। বোর্ড দেখা যায় না। আচ্ছা, টপিকগুলো আমি নাম বলে দিব, না দেখা গেলে একটু আমি নাম বলে দেব। আপাতত তো আমি টপিকগুলো একটু নাম বলে দিব, তারপরে একটু শেষে দেখা দেব। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, যেহেতু বিকৃতি ক্লিয়ার, আমরা একটু সামনের দিকে আগাই। এরপর তৃতীয় নম্বর টপিকস, এবার হচ্ছে হুকের সূত্রটা পড়ি। এই যে হুকের সূত্র, এই টপিক্সটা একটু পড়ি, যে হুকের সূত্রটা কি। হুকের সূত্র হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। হুকের সূত্র, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক। হুকের সূত্র হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন, বস্তুর উপর প্রযুক্ত পীড়ন
বস্তুর উপর প্রযুক্ত পীড়ন কার সমানুপাতিক? বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক। কটা বাজে? এটা হচ্ছে ভাইয়া হুকের সূত্রটা। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে হুকের সূত্রানুসারে আমি বলতে পারি যে হুকের সূত্রানুসারে কি বলতে পারি? পীড়ন কার সমানুপাতিক? বিকৃতির সমানুপাতিক। হুক এইটাই বলতেছে যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। তাহলে পীড়ন সমান, সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন বসাইতে গেলে অবশ্যই একটা ধ্রুবক লাগবে। ওই ধ্রুবকটাকে আমি ধরলাম যে ধ্রুবকটাকে নাম দিলাম, আপাতত ধ্রুবকে লিখলাম, পরে ধ্রুবকটার নাম দিতেছি ধ্রুবক গুণন বিকৃতি। তো আমরা এই ধ্রুবক সমান সমান কি বলতে পারি ভাইয়া? যে পীড়ন ভাগ বিকৃতি, পীড়ন ভাগ বিকৃতি। জাস্ট এখানে একটু লেখি, দেখা যায় না। তাহলে আমরা ধ্রুবক সমান বলতে পারি যে পীড়ন ভাগ বিকৃতি। তো ভাইয়া পীড়ন সমান সমান আমরা কি জানি? একটু মুছে দেই, এটা মুছে দেই, এটা তো লেখা হয়েছে আপাতত। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটা একটু মুছে দেই। তো আমরা পীড়ন সমান সমান কি জানি? ধ্রুবক। পীড়ন সমান সমান কি জানি? একক ক্ষেত্রফলের উপর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বলে। তাহলে পীড়ন সমান কি জানি? এফ ভাগে, এটা কিন্তু সূত্র আমি একটু আগে দেখাইছি। আর বিকৃতি সমান কি? বিকৃতি সমান একক দৈর্ঘ্যে কতটুকু প্রসারণ ঘটছে তার পরিমাণটা, স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে বিকৃতির ফর্মুলা, এটা কিন্তু আমি দেখাইছি। আমরা এখন এই হুকের সূত্রের গাণিতিক রূপতে যাইতেছি। তো এই ধ্রুবক যে আছে ভাই, এই ধ্রুবকটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এই ওয়াই, এটাকে ইয়াং মডুলাস বলা হয়, অথবা হুকের গুণাঙ্ক বলা হইতেছে। তো ওয়াই ইজ ইকুয়াল টু এফ ভাগ এ। এফ ভাগ এই এটা হচ্ছে নিচের সংখ্যা, যদি একটু ক্যালকুলেট করো, চিন্তা ভাবনা করো, ক্যালকুলেট করো, দেখবে এই এর নিচে চলে আসবে, ওই এই এল উপরে চলে যাবে। এটা জাস্ট উল্টা দিবা, এটা হচ্ছে ক্যালকুলেশন। তাহলে 9 10 আমরা করেছি, জাস্ট একটু উল্টাই দিবা, এটাকে উল্টাই দিবে, একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে যে এই সূত্র আসবে। তো এইটাই হচ্ছে ভাইয়া হুকের যে ধ্রুবক আছে স্থিতি, এই যে হুকের যে ধ্রুবক আছে ইয়াং মডুলাস, এই ইয়াং মডুলাসের মান y ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। এটা কিন্তু মনে রাখবে, এই সূত্র কিন্তু একটু পরে কাজে লাগবে, এই সূত্র কিন্তু একটু পরে কাজে লাগবে। এই সূত্র কিন্তু একটু পরে কাজ লাগবে তোমাদের। এইটা খ বিভাগে আসবে, 3 মার্কের কোশ্চেনে আসার সম্ভাবনা অনেক বেশি। এটা 3 স্টার যুক্ত কোশ্চেন, যে তোমাকে বলবে হুকের সূত্রটা লেখো, তোমাকে এভাবে লিখতে হবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন বিকৃতির সমানুপাতিক। তো পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু বিকৃতি, ধ্রুবক সমান পীড়ন ভাগ বিকৃতি। জাস্ট এখানে একটু গাণিতিক রূপ দেখে দিবা, বাস 3 মার্ক পাবা। কোশ্চেন আসতে পারে দুই ভাবে, যে হুকের সূত্রটা লেখো অথবা ইয়াং মডুলাসের মান নির্ণয় করো। এই ইয়াং মডুলাস, এটাকে ইয়াং মডুলাস বলা হয় বা হুকের ধ্রুবকও বলা হয়। ওই হুকের ধ্রুবকের মান বের করো, এভাবে আসতে পারে কোশ্চেন। তো আশা করি এই জিনিসটা বুঝছি আমরা। আমি একটু মুছে দিয়ে এই অধ্যায়ের রচনামূলক পরে শেষ করে দেবো, আজকের আলোচনা শেষ করে দেবো। এই অধ্যায়ের একটা রচনামূলক আছে, এটা পড়লেই শেষ। জাস্ট এটা 7 থেকে 10 মিনিট লাগবে সর্বোচ্চ, শেষ হয়ে যাবে। তো দেখো ভাইয়া, আমি একটু চিত্র আঁকাইতেছি। এবারে আমাদের এই অধ্যায়ের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ, সেটা হচ্ছে যে একক আয়তনের বিকৃতির পরিমাণটা বের করতে বলবে। একক আয়তনে বিকৃতির পরিমাণ, একক আয়তনে বিকৃতির পরিমাণ সমান, আমি বলছিলাম এটা সূত্র লিখে দিয়েছিলাম যে হার গুণন পীড়ন গুণন বিকৃতি, এটা সাইডে লিখে দিয়েছিলাম। এই প্রমাণটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে যদি একটা রচনামূলক হয় তাহলে এইটাই হবে, আর অন্য কোনো রচনামূলক হবে না। তো এটা এখন আমরা প্রমাণ করব যে কেমনে একক আয়তনে বিকৃতির দরুণকৃত কাজ হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি, বিকৃতির দরুণকৃত কাজ। তো দেখো ভাইয়া, এইটা হচ্ছে আমাদের একটা এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা দণ্ড। এই দণ্ডের ক্ষেত্রফল এ,
এবং এই দণ্ডের আয়তন ধরো ভাইয়া ভি। এই দণ্ডের উপর আমরা এফ পরিমাণ বল অ্যাপ্লাই করলাম। তো বল অ্যাপ্লাই করলে স্বাভাবিকভাবে ভাইয়া যদি বল অ্যাপ্লাই করো এর প্রসারণ ঘটবে বা আয়তন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তো ধরলাম বল অ্যাপ্লাই করার ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো, এই এতটুকু পরিমাণ বৃদ্ধি পাইলো, এই পরিমাণটাকে ধরলাম যে খুব ক্ষুদ্র পরিমাণ বৃদ্ধি পাইলো, এটাকে ধরলাম ডেল এর পরিমাণ। এই ডেল স্মল এর পরিমাণ ক্ষুদ্র বৃদ্ধি পাইছে। এই যে দণ্ডটা আছে এই দণ্ডটার উপর বল অ্যাপ্লাই করলাম, তো বল অ্যাপ্লাই করলে অবশ্যই এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তো দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটাকে ডেল এল দ্বারা প্রকাশ করলাম, ক্ষুদ্রতম দৈর্ঘ্য বৃদ্ধি, তো এই জন্য এটাকে ডেল এল দ্বারা প্রকাশ করলাম। এই আদি দৈর্ঘ্যের চেয়ে এটা খুবই নগণ্য দৈর্ঘ্য বৃদ্ধিটা। আমি জাস্ট এটাকে একটু চাপাচাপি লিখলে ভালো হবে। ধরো এইটাও এতটুকু পরিমাণ বৃদ্ধি পাইছে, এইটাকে আমি এই জন্য ডেল এল দ্বারা প্রকাশ করলাম। ক্ষুদ্র কোনো কিছুকে ডেল দ্বারা প্রকাশ করে, এটা তো আমি বলছি ক্ষুদ্র কোনো কিছুকে ডেল দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা প্রকাশ করা অথবা ডেল। তো ডি বা ডেল দ্বারা বোঝাইতেছে ডিফারেন্সিয়েশন যুক্ত রাশিমালা। ডি দ্বারা বোঝায় ডিফারেন্সিয়েশন যুক্ত রাশিমালা। ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে ডি ইউজ করা হয়, আর বৃহৎ পরিবর্তনের ক্ষেত্রে ডেল ইউজ করা হয়। এটা কিন্তু আমি বলছিলাম তোমাদের। তো যেহেতু ভাইয়া এর উপর বল অ্যাপ্লাই করছি, এর পরিবর্তন দৈর্ঘ্যের পরিবর্তন ঘটছে ডেল এল পরিমাণ বা সরণ ঘটছে এল পরিমাণ, তাহলে এখানে একটা কাজও আমরা পাবো। এখন কাজটা কিরকম পাবো, বৃহত্তম নাকি ক্ষুদ্রতম? কাজটা বৃহত্তম পাবো নাকি ক্ষুদ্রতম? কাজটা পাবো আমরা ক্ষুদ্রতম। এই বস্তুর উপর যেহেতু সরণ ঘটছে, দেখো বল প্রয়োগ করার ফলে এর এতটুকু সরণ ঘটছে, এতটুকু সরণের ফলে আমরা কাজ পাবো একটা। ওই কাজটা ক্ষুদ্রতম হবে নাকি বৃহত্তম হবে সেটা ডিপেন্ড করে সরণের উপর। যেহেতু সরণ ক্ষুদ্রতম তার মানে কাজও হবে ক্ষুদ্রতম। তো ডেল এল হচ্ছে ক্ষুদ্র দৈর্ঘ্য পরিবর্তন, আর ডিডব্লিউ হচ্ছে ক্ষুদ্র কাজ। তো আমরা কাজ সমান সমান কি জানি, আমাকে এখানে কাজ বের করতে হবে, এই জন্য আমরা কাজ বের করব। তো কাজ সমান সমান যেহেতু ক্ষুদ্র কাজকে ডিডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, তো কাজ সমান সমান আমরা জানি বল ইনটু সরণ। তো এই বস্তুর উপর বল প্রযুক্ত করা হচ্ছে এফ পরিমাণ, সরণ ঘটছে কতটুকু পরিমাণ, ডিএল পরিমাণ সরণ ঘটছে। এখন ভাইয়া দেখো এই যে এফ, এফ এর মানটা আমরা কই থেকে জানি? এফ এর মান কি এখানে দেওয়া আছে? নাই, কিন্তু আমরা একটা সূত্র শিখেছি একটু আগে শিখেছি যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। তো এখান থেকে আমি যদি এফ এর মানটা বের করি, এফ ইজ ইকুয়াল টু এ স্মল এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু ক্যাপিটাল এল। তো এটা হচ্ছে এফ এর মান। তো এই এফ এর মানটা আমরা এখানে জাস্ট শুধুমাত্র এই সমীকরণে বসে দেব, এই বলের মানটা এখানে বসে দেব যে এ দেখা যায় বি ও দেখা যায় এ এফ ইন্টু এফ এর মানটা হচ্ছে এল এ স্মল এল ডিভাইডেড বাই ওয়াই ক্যাপিটাল এল ইন্টু ডিএল। তো ভাইয়া এই কাজটা আমার কতটুকু, এই কাজটা আমরা কি কাজ দাঁড়াইলো দেখো তো ভাইয়া, ক্ষুদ্র কাজ না? এখনো ডিডব্লিউ আছে মানে ক্ষুদ্র কাজ। তো আমার কি ক্ষুদ্রতম কাজ দিলে হবে? এইটাকে প্রসারণ করাইতে হবে অনেক বড় পরিমাণ, বা কাজ নির্ণয় করতে হবে বৃহত্তম কাজ। তো কাজ এই ক্ষুদ্রতম কাজ দিলে তো আমার চলবে না, আমাকে লাগবে বৃহত্তম কাজ। তো বৃহত্তম কাজটা আমরা কই থেকে পাবো? ক্ষুদ্র ক্ষুদ্র কোনো কিছুকে থেকে যদি আমি বড় কিছু পেতে চাই তাহলে সেখানে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো সমষ্টি আকারে প্রকাশ করা, আর ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো সমষ্টি মানে বৃহত্তম কাজ। তোমরা যেখানে দেখবা যে বড় পরিবর্তন দরকার বা বড় কোনো কিছু দরকার সেখানে ইন্টিগ্রেশন করে দিবা। তাহলে এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, উভয় পাশে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখন এটা তোকে ইন্টিগ্রেশন সাইন, এটা তো আমি বলছি, এগুলো আমি বিস্তারিত বলছি আমাদের মেবি ষষ্ঠ অধ্যায়ের লেকচারে, এগুলো বিস্তারিত বলছি যে এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, সাপের মতো লেস যুক্ত, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন সাইন। এটার সম্পর্কে তোমরা এই যে ম্যাথ 2 তে পড়বা, ম্যাথ 2 তে এগুলো ভালো বিস্তারিত জানবা যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দুইটা পার্টই আছে, অনেকগুলো ক্যালকুলেশন ওখানে পাওয়া। তো দেখো ভাইয়া এটা হচ্ছে আমাদের অনির্দিষ্ট যোগজীকরণ, এখানে আমাদের লিমিট দিতে হবে, কারণ আমাদেরকে একটা নির্দিষ্ট কাজ বের করতে হবে। আমরা তো অনির্দিষ্ট কাজ বের করব না, আমাদের বের করতে হবে নির্দিষ্ট কাজ। এই জন্য আমাদেরকে এখানে একটু লিমিট বসাইতে হবে। তো লিমিট দেখো, কাজের লিমিট এখানে হচ্ছে ডিডব্লিউ, মানে কাজকে আমরা ইন্টিগ্রেশন করছি, তো কাজের এখানে আমাদেরকে লিমিট বসাইতে হবে। তো কাজের লিমিটটা কতটুকু হইতে পারে? এই লোয়ার লিমিটটা বা যেটা নিচে বসে সেটা হচ্ছে লোয়ার লিমিট, লোয়ার লিমিটটা কতটুকু হইতে পারে? দেখো তুমি বস্তুর উপর বল প্রযুক্ত করছো, যদি সরণ না ঘটে, ডিএল পরিমাণ সরণ না ঘটে, তো সেক্ষেত্রে কাজের পরিমাণ কতটুকু হবে? 0, কারণ বল প্রয়োগ করে যদি সরণ না ঘটে কাজের পরিমাণ হচ্ছে 0। আর সর্বোচ্চ কাজ কতটুকু পর্যন্ত হইতে পারে? সর্বোচ্চ কাজ হচ্ছে পারে ডাব্লিউ পরিমাণ,
আমরা বের করতে চাই ওই বড় কাজটা হচ্ছে ডাব্লিউ। তো সর্বোচ্চ কাজ ডাব্লিউ পরিমাণ হতে পারে। এরপর দেখো তুমি ডিফারেন্সিয়েশন করতেছো কাকে, দূরত্বকে। তো দেখো দূরত্বের লিমিট সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত হতে পারে, দূরত্বের লিমিট সর্বনিম্ন কত হতে পারে, দূরত্বের পরিবর্তনের মান সর্বনিম্ন কত হতে পারে 0। আর সর্বোচ্চ পরিমাণ কতটুকু হতে পারে, এল পরিমাণ, অনেক বড় এল পরিমাণ হতে পারে, এর এল পরিমাণ দূরত্ব হতে পারে। আশা করি এগুলো বুঝছো। এটা হচ্ছে কই গেলাম, এই যে লিমিট দিছি, দূরত্বের যে পরিবর্তনটা আছে এই পরিবর্তনটা সর্বনিম্ন, এই দেখো এই যে পরিবর্তনটা যদি বল প্রযুক্ত করে সরণ না ঘটে তাহলে দূরত্বের পরিবর্তনটা 0 হতে পারে, সর্বনিম্ন 0 হতে পারে। আর যদি ঘটে তাহলে সর্বোচ্চ এল পরিমাণ ঘটতে পারে, স্মল এল পরিমাণ। তো এখন এটাকে ইন্টিগ্রেশন করলে জাস্ট আমাদের প্রতিপাদন হয়ে যাবে। তো এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের ফর্মুলা তোমাদের দেখো, আমি এগুলো ফর্মুলা বলছিলাম, বাট একটু রিভিশন দিয়ে নাও যে ইন্টিগ্রাল 1 ইন্টু ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এক্স। তো এখানে এক্স আছে কি না, এখানে আছে ডাব্লিউ, এখানে সামনে কিছু নাই, মানে মনে মনে 1 ধরতে পারো। তাহলে ইন্টিগ্রাল 1 ইন্টু ডিডাব্লিউ এর ফর্মুলা কি হবে, ডাব্লিউ। তো এখানে ডাব্লিউ বসিয়ে দিবা। এরপর লিমিটগুলো কি করবা, একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে লিমিটগুলো 0, নিচে আছে 0 বসিয়ে দিবা, উপরে আছে ডাব্লিউ, জাস্ট উপরে ডাব্লিউ বসিয়ে দিবা, ইকুয়াল টু। এখানে একটু দেখো ভাই, এই যে ডিএল এইটাকে বাদ রেখে, আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া দেখো এখানে কাকে ইন্টিগ্রেশন করতেছি আমরা, এল কে। তো এলটাকে ব্যতি রেখে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সবগুলো চলক, ওই চলকগুলোকে বাইর করে দিব। তাহলে এই এ এটা চলক, এটাকে বাইর করে দিব। ক্যাপিটাল ওয়াই এটা চলক বাইর করে দিব। ক্যাপিটাল এল এটাও চলক, এটাকেও বাইর করে দিব। স্মল এল, সরি ক্যাপিটাল, এই স্মল এলটা থাকবে, ক্যাপিটাল এল বাইর হবে না, কারণ এটাকে আমরা ইন্টিগ্রেশন যেহেতু করতেছি। তো ও ব্যতীত বাকিগুলো হচ্ছে চলক, ওগুলো বাইর হবে। তাহলে থাকতেছে ক্যাপিটাল 1/L ইন্টু ডিএল থাকতেছে, জাস্ট এইটা থাকতেছে। আমি একটু ভুল হয়ে যেতেছে, এটা ভাইয়া একটু স্মল এল হবে, এটা আমার একটু মিস্টেক হয়েছে, এটা স্মল এল হবে। তাহলে এখানে ক্যাপিটাল এল থাকবে আর স্মল এলটা এখানে বাইরে হয়ে আসবে। এলে কনস্ট্যান্ট সবসময় ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে। তো এখানে থাকবে স্মল এল, দেখো খালি শুধুমাত্র স্মল এল আর ইন্টু ডিএল। আমি আবার বলতেছি, এখানে জাস্ট এটা আমার একটু ভুল হয়ে গেছিল, যে এই স্মল এল এর জায়গায় আমি ক্যাপিটাল এল লিখছিলাম, এটা একটু ভুল হয়ে গেছিল, কারণ স্মরণ করছে আমার ক্ষুদ্র পরিমাণ স্মরণ বা বৃদ্ধি করছে ডেল এল পরিমাণ। তো এই ডেল এল এর জায়গায় আমি ক্যাপিটাল এল বসে ফেলেছি। তো দেখো ভাইয়া ডেল এল, এই যে আমরা ডেল যার সামনে থাকবে, ডি যার সামনে থাকবে, সরি ডিএল, ডি যার সামনে থাকবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন যুক্ত রাশিমালা, ওইটাকে ব্যতি রেখে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট, সবগুলোকে বাইরে আনবো। তো এখানে এল স্মল এল এইটা ব্যতি রেখে, স্মল এল ব্যতি রেখে বাকি এ ক্যাপিটাল এল ক্যাপিটাল ওয়াই এগুলোকে বাইরের বেঁকে আনলাম। আর এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন যুক্ত রাশিমালা। এগুলোকে এখন জাস্ট ডিফারেন্সিয়েশন করবো। আমরা একটা ফর্মুলা জানি, এই যে সরি ইন্টিগ্রেশন করবো, আমরা একটা ফর্মুলা জানি ইন্টিগ্রেশন x to the power n into dx এর ফর্মুলা হচ্ছে x to the power n plus 1 divided by n plus 1, x to the power n plus 1 divided by n plus 1। তো এখানে পাওয়ার কত আছে ভাইয়া, l এর উপর কিছু নাই, মানে মনে মনে 1 ধরতে পারো। তাহলে এটাকে যদি x চিন্তা করো, x to the power n into dn, তাহলে ফর্মুলা কি into dx, ফর্মুলা কি x to the power n plus 1 divided by n plus 1। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, a y ক্যাপিটাল এল, ফর্মুলা হচ্ছে ভাইয়া x টু দি পাওয়ার n প্লাস 1, যেহেতু এর উপর পাওয়ার 1 আছে তুমি এটাকে ইন্টিগ্রেশন করতে পারো এইভাবে যে l এর উপর পাওয়ার 1 আছে ইনটু dx, এটার সাথে যদি ফর্মুলার সাথে মিলাও তাহলে l এর উপর x টু দি পাওয়ার n প্লাস 1, l এর উপর n প্লাস 1 মানে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 n প্লাস 1, দেখো ফর্মুলার সাথে মিলাও x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, তাহলে কি থাকতেছে l এর উপর স্কয়ার থাকতেছে l স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে 2, জাস্ট এখানে সূত্র শুধু লিমিটগুলো বসে দিবা। এটা আশা করি বুঝছি, এগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। এগুলো আমি কিন্তু বলছিলাম আমাদের ষষ্ঠ অধ্যায়ের লেকচারে, এগুলো মুছে দিতেছি।
তাহলে দেখো উপরেরটুকু একটু মুছে দিই। তাহলে আমাদের কি পরে থাকতেছে, আমাদের পরে থাকতেছে এই পাশে ডাব্লিউ, এর সাথে ব্র্যাকেট ক্লোজ থাকতেছে 0 ডাব্লিউ, এখানে থাকতেছে এ ওয়াই এল, এ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এল, তাতে থার্ড ব্র্যাকেট ক্লোজ থাকতেছে এল স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানে থাকতেছে 0 লোয়ার লিমিট, উপরে থাকতেছে ক্যাপিটাল এল, এটা হচ্ছে আপার লিমিট। তো ভাইয়া দেখো একটু ফোকাস করো, এবার আমরা একটু লিমিটগুলো তুলে দেবো, এগুলো হচ্ছে লিমিটগুলো তুলে দেবো। তো লিমিটগুলো তুলে দেওয়ার নিয়ম আমি বলছিলাম, তো প্রথমে আপার লিমিট বসে এরপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাইতে হবে। তো এই আমরা ডিফারেন্সিয়েশন কাকে করছি, ডাব্লিউ কে, এই ডাব্লিউ জায়গায় আপার লিমিট বসবে, তাহলে আপার লিমিট কোনটা ডাব্লিউ, তাহলে ডাব্লিউ জায়গায় বসলো, মাইনাস লোয়ার লিমিট কত 0, তাহলে 0 এই যে ডাব্লিউ জায়গায় বসবে কি 0 0 ইজ ইকুয়াল টু এ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এল ইনটু, এখানেও লিমিট বসে দিবে, জাস্ট এখানে 2টা বাইর করে আনো, এটাকে বাইর করে আনো, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বাইর করে আনা যায়, 2 ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এল থাকতেছে এখানে কি এল স্কোয়ার, আর কিছু থাকতেছে না। তো আমাদের লিমিট বসাইতে হবে, লিমিট কিভাবে বসাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো কাকে ডিফারেন্সিয়েশন করছি, এল কে, তো এল এর জায়গায় আপার লিমিট বসাবো, দেখো এল এর জায়গায় এল কে একবার বসাবা, এর উপর স্কোয়ার আছে মাইনাস, এল এর জায়গায় একবার বসাবা লোয়ার লিমিট, এই যে এল এর জায়গায় এই লোয়ার লিমিটকে বসাবো 0 এর উপর স্কোয়ার, এই যে হয়ে গেল। এখন থাকতেছে ডাব্লিউ সমান এ 2yl ইন্টু এল স্কোয়ার, আর এখানে কিছু নাই, এল স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের ডাব্লিউর পরিমাণটা। কিন্তু এখন আমাদের প্রমাণ তো হয়ে গেল না, হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি এখনো তো হলো না। দেখো ভাইয়া এই যে একটু হাফটাকে যদি সামনে দাও, এ এই যে এল স্কোয়ারটাকে উপরে তুমি এল আকারে লেখো, ইন্টু নিচেও এল লেখো, এর সাথে এল লেখো, কোনো সমস্যা নেই, এভাবে লেখা যায়, এল আর এল গুণ করলে এল স্কোয়ার, আর নিচে থাকতেছে ওয়াই এল। দেখো এ এল ডিভাইডেড বাই ওয়াই এল, এইটা সমান কি লেখা যায়, এফ, দেখো এফ সমান এ স্মল এল ডিভাইড বাই ওয়াই ক্যাপিটাল এল, এটা হচ্ছে বলের পরিমাণ। তো এটা সমান আমি বলতে পারি বল ইন্টু এল হচ্ছে আমাদের এখানে একটা দূরত্ব, তাহলে এটা ডাব্লিউ পরিমাণটা পাইলাম, যে ডাব্লিউ সমান পাইলাম আমরা এফ ইন্টু এল, এর সামনে আছে 2, সামনে ছিল হাফ, এফ ইন্টু এল, এই যে দেখো এই যে সামনে ছিল হাফ, এফ ইন্টু এল। তো ভাই একটু ফোকাস করো, এই কাজটা আমরা কি পাইলাম, ভি আয়তনের জন্য কাজ পাইলাম, আমাকে কি লাগবে, একক আয়তনে কাজ, তাহলে ভি আয়তনে কাজের পরিমাণটা, ভি আয়তনে কাজের পরিমাণ এটা লিখে দিব, যে ভি আয়তনে কাজের পরিমাণটা হচ্ছে হাফ এফ এল, তাহলে একক আয়তনে কাজ সমান তুমি কি বলবা, জাস্ট এটাকে একটু ভাগ করে দিবা, যে হাফ এফ এল টাকে ভাগ করে দিবা ভি দ্বারা, তাহলে হাফ এফ এল, আর নিচে থাকতেছে ভলিউম, ভলিউম সমান তুমি কি লিখতে পারো, ক্ষেত্রফল ইনটু লম্ব দূরত্ব, ক্ষেত্রফল ইনটু দূরত্ব, ক্ষেত্রফল ইনটু আরেকটা বাহু সমান তুমি বলতে পারো ভলিউম, বা ক্ষেত্রফল ইনটু উচ্চতা ইজ ইকুয়াল টু ভলিউম। তাহলে ভলিউম সমান কি লিখতে পারো, ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এখানে উচ্চতার পরিমাণ বা সরণের পরিমাণ কতটুকু ঘটছে, উচ্চতা কতটুকু বৃদ্ধি পাইছে, এল পরিমাণ। তাহলে তুমি দেখো এই যে এফ ভাগ এ সমান কি বলতে পারো, পীড়ন, এফ ভাগ এ সমান কি লেখা যায়, এখান থেকে পীড়ন লেখা যায়, তাহলে ডাব্লিউ সমান কে লিখতেছে হাফ, উপরে হাফ থাকতেছে সামনে, তাই এফ ভাগ এ সমান কি লেখা যায়, পীড়ন, আর এল ভাগ এল সমান কি লেখা যায় ভাইয়া, স্মল এল ডিভাইড বাই ক্যাপিটাল এল সমান কি লেখা যায়, বিকৃতি, এটা সমান লেখা যায় বিকৃতি। এই যে সূত্র প্রতিপাদিত হয়েছে, আশা করি এটা আমরা বুঝছি। আমি আরেকবার বলতেছি, আমি এই জিনিসটাকে আরেকবার একটু সামারাইজ করে দিতেছি, এটাকে মুছে দে। তোমাকে কি বলতেছে, স্থিতি, তোমাকে একক আয়তনের দরুন কৃত কাজের পরিমাণ বের করতে বলতেছে। কি ভাই, আসসালামু আলাইকুম ভাই, এটা কি বুঝছো? এটা
এটা বুঝছো কিনা আমাকে বলো তো, যদি বুঝে থাকো আমি আর ক্লাস ডিউরেশন না বাড়াই, তাহলে নেক্সট ক্লাসে এটার আরেকটু ব্যাখ্যা করে দিব। তো সকলে ভালো থাকো, একটু পড়াশোনা করো, যেহেতু সামনে সেমিস্টার ফাইনাল। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ভাই। এটা যদি না বুঝে থাকো একটু নেক্সট ক্লাসে করে দিব, সমস্যা নেই। এটা একটু রিভিশন দিলাম না, অথবা ভিডিওটা আরেকবার পজ করে দেখলে হয়ে যাবে। বন্ধ করে দাও।